congratulations for your admission at Roskilde University. তো আমরা আজকে একটু ডিসকাস করব অ্যাকচুয়ালি মানে সেরকম শুরু থেকে আমাদের মানে তোমাদের যা জার্নি ছিল শুরু থেকে, যে হচ্ছে কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করলা বা এখন পর্যন্ত ভিসা পর্যন্ত কি এরকম এক্সপিরিয়েন্স ছিল সবটা নিয়ে। তো প্রিয়া, তুমি একটু বলো তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা, তোমার ব্যাচেলার্স কোথায় ছিল, কোন সাবজেক্টে ছিল, এটা একটু বলো। আমার হচ্ছে ব্যাচেলর আমি কমপ্লিট করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, সোশিওলজি ডিপার্টমেন্ট থেকে আর কি। তারপর থেকেই মোটামুটি বাইরে যাওয়ার একটা প্ল্যান মাথার মধ্যে সবসময় ছিল, যে বাইরে হোটেল হবো, সেটাই আর কি আগাম। বাইরে যাওয়ার প্ল্যান কেন, মানে কি? বাইরে যাওয়ার প্ল্যান বলতে আমার আর আমার হাজবেন্ডের দুজনই এই থটসটা ম্যাচ করে গেছে আর কি, যে আমরা দুজনে বাইরে সেটেল হবো। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এটাই ছিল, যে দেশে আগে কিছু ট্রাই করার আগে বাইরে ট্রাই করব, যে বাইরের কান্ট্রিতে সেটেল হওয়া আর কি। তো তোমার ব্যাচেলার্স এর পরে তো সম্ভবত তুমি জবেও জয়েন করছিলে, তো জব ছেড়ে বাইরে যাওয়াটা কতটুকু আর দেখে হচ্ছে? হ্যাঁ, জবে জয়েন করেছিলাম, কিন্তু জবে জয়েন করার আগেও আমাদের মাথায় এটাই ছিল যে হয়তো জবটা টেম্পোরারি থাকবে, কিন্তু আমাদের ফার্স্ট ফোকাস থাকবে যে আমরা বাইরে যে একটা কান্ট্রিতে সেটেল হব। আর সেটার জন্য আমাদের একটা লিস্টও ছিল, যে আমরা কোন কোন দেশে আমরা অ্যাপ্লাই করব, কোন কোন দেশে আগাবো। তো সেক্ষেত্রে প্রথমে আমরা হচ্ছে অস্ট্রেলিয়া কানাডার জন্য ট্রাই করি, কিন্তু হয়তো ওখানে আমাদেরই কিছু ভুলের কারণে সেটা হয়নি। তারপরে হচ্ছে আমাদের প্রায়োরিটি ছিল ডেনমার্ক। আর ডেনমার্ক যখন মাথায় আসছে তখনই আমাদের হচ্ছে তমার কথা মাথায় আসছে, যে তমাকে দিয়ে আমরা কাজটা করাবো। তো আলহামদুলিল্লাহ সেটা আমরা সাকসেসফুল হয়েছি। তো মানে ডেনমার্কের কথা, মানে স্পেসিফিক্যালি ডেনমার্কের কথা কখন মাথায় আসছে বা কেন চুজ করছো অন্যগুলা থেকে? আসলে ডেনমার্কের চুজ করার কারণ হচ্ছে আমরা যখন অস্ট্রেলিয়া আর কানাডা নিয়ে স্ট্রাগল করছিলাম, তখন দেখা গেছে যে অস্ট্রেলিয়াতে স্টাডি গ্যাপটা নিয়ে অনেক ইস্যু করে ওরা। তারপরে জব ব্যাকগ্রাউন্ড, তারপর স্টাডি ব্যাকগ্রাউন্ড নিয়ে ওরা অনেক পেঁচায়। এই জিনিসগুলো আমাদের কাছে অনেক হ্যাসেল মনে হইলো আর কি। যখন পরে ডেনমার্ক নিয়ে রিসার্চ করলাম, দেখলাম যে ডেনমার্কে হচ্ছে এই জিনিসটা একটু ফ্লেক্সিবল, যে স্টাডি গ্যাপটাও ফ্লেক্সিবল, তারপরে যে একটা অ্যামাউন্ট, যে ফিক্সড অ্যামাউন্ট দেখানো লাগে স্পন্সরশিপের জন্য, সেটাও দেখা গেছে যে আমাদের হাতের একদমই মানে নাগালের ভিতরে। তো সেক্ষেত্রে আমাদের অতটা হ্যাসেল নিতে হয় না এই ব্যাপারগুলোতে, সেজন্যই আসলে ডেনমার্ক বাছাই করা আর কি। ডেনমার্কের বা মাস্টার যে প্রোগ্রাম চুজ করছো ওটা কোন বেসিসে করছো বা কোন ইউনিভার্সিটি চুজিং এর ক্ষেত্রে তোমার কি প্ল্যান ছিল? ইউনিভার্সিটি চুজিং এর ক্ষেত্রে আমার প্রথমে একদম মাথায় ছিল যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে যাব। যেহেতু আমি এখানেও দেশেও আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি, তো আমার প্রায়োরিটি ছিল যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে যাব। আর আমি যেহেতু সোশিওলজি ব্যাকগ্রাউন্ড, তো আমার মাথায় ছিল যে আমি অবশ্যই সোশিওলজি ব্যাকগ্রাউন্ডের কোনো সাবজেক্টে যাব, যেন আমার জন্য ক্যারি করতে সুবিধা হয়, বা আমি যেন কন্টিনিউ করতে পারি ভালো করে পড়াটা। এই জন্যই আসলে এই সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট আমি চুজ করেছি। তাহলে মানে ফাইনালি তাহলে তুমি কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো, আর মানে কোন কোন ইউনিভার্সিটিতে একটু বলো। আমার হচ্ছে ডেনমার্ক ছিল ফার্স্ট প্রায়োরিটি, আর তারপরে সুইডেনও ছিল। তো আমি সুইডেনও অ্যাপ্লাই করেছি প্রায় 4টা ইউনিভার্সিটিতে, আর ডেনমার্কে 2টা ইউনিভার্সিটিতে করা হয়েছে। তো ডেনমার্ক থেকে জানুয়ারির ফার্স্টের থেকে আমাদের হচ্ছে আপনাদের এজেন্সির সাথে আমাদের কথা হয়। তারপরে তো প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করলাম। তারপরে মোটামুটি জানুয়ারির মাঝামাঝিতে তো অ্যাপ্লাই করা হয়ে গেল সবগুলো ইউনিভার্সিটিতে প্রায়। তারপরে অপেক্ষা। তারপরে মার্চের প্রথম দিক থেকে হচ্ছে আমাদের অফার লেটার গুলো আসা শুরু করে আর কি। আমার মনে আছে মানে কবে অ্যাপ্লাই করছিল, এই যে ডেনমার্কে কোন সময়টাতে অ্যাপ্লাই করছিল, ওটা মনে আছে? ডেনমার্কে আমার যতটুকু মনে পড়ে যে জানুয়ারির 15 তারিখের দিকে মনে হয় অ্যাপ্লাই করা হয়েছে। এই যে একদম আমরা লাস্ট মোমেন্টে অ্যাপ্লাই করছি। হ্যাঁ হ্যাঁ, একদম লাস্ট মোমেন্টে, সেটা নিয়েও একটা টেনশন ছিল যে আল্লাহ, লাস্ট মোমেন্টে অ্যাপ্লাই করেছি হবে কিনা। কারণ এটা এটা নিয়ে আমি একটা সাফার করেছি, যে আমার একটা ছোট স্টোরি আছে এটার পিছনে, যে লাস্ট মোমেন্টে অ্যাপ্লাই করাতেও সেজন্য আমি রিজেকশন খেয়েছি কানাডা থেকে। আমি হচ্ছে কানাডাতে একদমই লাস্ট ডেটে অ্যাপ্লাই করি। তো ওখানের ইউনিভার্সিটি গুলাতে হচ্ছে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের স্টুডেন্ট নেওয়া হয়। হ্যাঁ, তো আমার হচ্ছে সিট ফিল আপ হয়ে গেছে, তো আমি আর অফার লেটারটা পাইনি।
এটা থেকেও আমি একটা শিক্ষা নিয়েছি যে লাস্টের দিকে অ্যাপ্লাই করলে আসলে অনেক প্যারা পেতে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সবকিছুই ভালো ভালো হয়েছে আর কি। কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলা পরে ডেনমার্কে? ডেনমার্কে দুইটা, রস্কিল্ড ইউনিভার্সিটি আর আরহাসে অ্যাপ্লাই করা হয়েছিল। প্রোগ্রামগুলোর নাম মনে আছে তোমার? আর কাছে কোন কোন program? আরহাসে খুব সম্ভবত ইউরোপিয়ান স্টাডিজ একটা সাবজেক্টে অ্যাপ্লাই করা হয়েছিল, আর রস্কিলডে হচ্ছে গ্লোবাল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, যেটাতে আমি এখন এডমিশন এই দুইটা নিয়েছি। থেকে তুমি অফার পেয়েছো? এই দুইটা থেকে হ্যাঁ, মানে এই দুটো থেকেই অফার পেয়েছি। টোটাল মানে তিনটা তিনটা করে 6টা সাবজেক্টে আমরা অ্যাপ্লাই করেছিলাম। হুম হুম। আর হ্যাসে 3টা সাবজেক্ট আর রস্কিতে। আর সময়টুকুর এক্সপিরিয়েন্সটা কি ছিল যে তুমি আঠাশে অ্যাপ্লাই করবে বা রস্কিলতে অ্যাপ্লাই করবে? মানে কোন কিভাবে চুজ করছো, সাবজেক্ট ওয়াইজ দেখে নাকি অন্য কিছু? না টিউশন ফিস মানে কোনটা মাথায় ছিল? হ্যাঁ, সবগুলাই ছিল, যেহেতু এখানে একটা টাকারও ব্যাপার আছে, তারপর সাবজেক্টের ব্যাপার তো অবশ্যই আছে। আমি তো আগেই বলেছি যে আমি হচ্ছে আবার আমি যে ব্যাচেলরের 4 বছরের যে কোর্সেস গুলো আমি পড়েছি, কমপ্লিট করেছি, অবশ্যই এগুলা ইনভলভ থাকলে আমার জন্য স্টাডি জার্নিটা ইজি হবে। ওইটা একটা ছিল সাবজেক্ট চয়েস, আর একটা ছিল অবশ্যই টিউশন ফিস। টিউশন ফিসটা যদি একটু ফ্লেক্সিবল হয় সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হয় ম্যানেজ করতে। এটা মিলেই আমি আসলে চয়েস করেছি আমি এই সাবজেক্টে পড়বো। তারপরে তো তোমার হচ্ছে ফার্স্ট অফারটা কোথা থেকে আসছিল? রস্কিল থেকে সম্ভবত। ফার্স্ট এবার হ্যাঁ, অফারটা রস্কেল থেকে আসে, এবং আমি এখন যে সাবজেক্টে আমি এডমিশন নিয়েছি ওই সাবজেক্ট থেকেই অফার লেটারটা আসে। পরে তো তোমার এর মাঝে তোমার হচ্ছে সুইডেনের অফার আসে, তারপর হচ্ছে আবার আরহাসেও অফার আসে। মানে কনফিউশন ছিল নাকি যে হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ। কোনটা? 4টা থেকে অফার আসছে, আমি কোথায় ভর্তি হবো? হ্যাঁ, ব্যাপারটা এমন হয়ে গেছে যে 2 বছর অপেক্ষা করেছি এই জিনিসটার জন্য, রিজেকশনও আছে। তো যখন এতগুলো অফার লেটার আসা শুরু করে তখন খুশিও লাগতেছিল মনে মনে অনেক, আবার কনফিউশন তো অবশ্যই, যে এখন আল্লাহ আমি কোনটা রেখে কোনটাতে যাব, কোনটা আমার জন্য বেটার হয়, এখন এইটা চুজ করে ফেললাম না ওইটা যদি আবার ভালো হয়ে যায়। এই ব্যাপারগুলো ছিল। পরে শাহিন ভাই এই ব্যাপারে অনেক হেল্প করেছে আমাদেরকে। ভাইয়া পরে একটা হচ্ছে এক্সেল শিট পাঠিয়েছে, কোনটাতে কোন অ্যাডভান্টেজ কোনটাতে কি ডিসঅ্যাডভান্টেজেস আছে সবকিছু মিলে পরে আমরা দেখলাম, আমি আমার হাজবেন্ড দুজনেই। পরে দেখে আমাদের কাছে মনে হলো যে না, আমরা ডেনমার্কে যাই। আর একটা ফ্যামিলি ব্যাপারও আছে, ফ্যামিলি থেকেও বলা হচ্ছিল যে না, ডেনমার্কে হয়তো তোমাদের জন্য ভালো হবে, আবার আমাদের গাট ফিলিংও বলতেছিল যে না না, ডেনমার্কে হয়তো আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, তাহলে আর তোমার সাবজেক্ট হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট এন্ড গ্লোবাল গ্লোবাল এন্ড এন্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট। স্টাডি। এটা এটা নিয়ে তোমার কি আইডিয়া আছে? ওভারঅল তোমার কোর্স নিয়ে আইডিয়া আছে? এটা নিয়ে আইডিয়া এখনো ওরকম নাই। তারপরে মোটামুটি কিছুটা তো আইডিয়া আছে যে আমার সোশিওলজি সাবজেক্ট গুলোর সাথে অনেকগুলো কোর্সে রিলেটেড, তো সেজন্যই আর কি এটা চুজ করা। তোমার এই যে মাস্টার্স কোর্সটা, এটা তোমার ডিউরেশন কত, কত বছরের? এটার হচ্ছে 2 বছর ডিউরেশন। আহ, মানে তোমার রস্কিলতে বা আর কাছে তোমার আইএলটিএস রিকোয়ারমেন্ট কত ছিল? আর তোমার আর স্কোর কত ছিল? রিকোয়ারমেন্টস ছিল মাস্টার্স এর জন্য 6.5, নো ব্যাংক লেস দেন 6, তো আমার এটাই ছিল। ম্যাচ করে গেছে। আর তাও আমি একটু ইন্টারাপ্ট করি, সরি তোমা। তোমার আম, সুইডেন এবং ডেনমার্কের যেহেতু তোমার অনেকগুলো অফার আসছে প্রিয়া, সো সেই ক্ষেত্রে তোমার কনফিউশনও ছিল যে তুমি কিভাবে যাবা। তো সো এই এই জায়গাটাতে যদি তোমার সিচুয়েশনে অন্য কোনো স্টুডেন্ট থাকে, তুমি কি সাজেশন দিতে চাও যে কিভাবে সিলেকশনটা করবে? সিলেকশনটা হচ্ছে আমি যেটা থেকে চুজ করেছি যে সুইডেনে হচ্ছে আহ, আমার পরিচিত আসলেই একদমই কেউ নাই, ধরতে গেলে একজনও নাই। আর আমি মনে করি যে একটা নতুন জায়গায় গিয়ে এক- একদম প্রথম দিকে একটু না একটু হেল্প লাগে। ধর, তো আমার মনে হয়েছে যে ডেনমার্কে আমার মোটামুটি ফ্রেন্ড সার্কেল অনেকেই থাকে, আবার আমি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করেছি ওই ইউনিভার্সিটিতেও আমার ফ্রেন্ডসরা আছে। তো আমার একটু হলেও ধারণা আছে যে ওখানের এনভায়রনমেন্ট বা আমার স্টেপ বাই স্টেপ কিভাবে আগাতে হবে, ওই ধারণাগুলো আছে। সেজন্য আমি আসলে ডেনমার্কের দিকে গিয়েছি। সবারই আসলে এটা আগে আমার মনে হয় আর কি, আমি যেভাবে ডিসিশনটা নিয়েছি, তো এরকম করে ভাবা উচিত যে কোথায় গেলে জার্নিটা একটু ইজি হবে নতুন একটা জায়গায়, সেটা তো ভাবা উচিত অবশ্যই। আর
যেসব সুযোগ সুবিধা আছে, রুলস এন্ড রেগুলেশন আছে, এগুলাও একটু স্টাডি করা উচিত সবার, যে কোথায় গেলে আমার সেটেল হতে সুবিধা হবে, বা সবকিছু মিলিয়ে আর কি। আচ্ছা, তো আবার তোমার আরেকটা ফ্যাক্টর যে তোমার ওয়ার্ক পারমিট যে বিষয়টা থাকে আফটার ফিনিশিং প্রোগ্রাম, মোস্ট ওইটাও ইম্পর্টেন্ট। কি কনসিডার করছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাও কনসিডার করেছি। কারণ ডেনমার্কে হচ্ছে ওয়ার্ক পারমিট যেটা, সেটা 3 বছরের। আর সুইডেনে সেটা আবার 2 বছর। এটাও আমি কনসিডার করেছি, যে এখানেও আমার মনে হয়েছে যে 3 বছরটাই আমার জন্য বেনিফিশিয়াল হবে। আচ্ছা আচ্ছা, আর তোমার সো তুমি যে জায়গায় অ্যাপ্লাই করছো, আহ, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকেই সবগুলো ইউনিভার্সিটি অফার আসছে তো ক্লিয়ার নাকি? সুইডেনের 4টা থেকে 2টার মধ্যে আসছে। এটা আসছে। 4টা থেকে 2টা। আর ডেনমার্কে 2টাতে অ্যাপ্লাই করা হয়েছে, 2টা থেকে আসছে। সো এটার রিজন কি মনে হচ্ছে তোমার, যে কেন? মানে তোমার প্রসেসটা তো ইজি না ইউজুয়ালি, অনেক রিগোরাস প্রসেস থাকে, অনেক অ্যাসেসমেন্ট তোমার একটু রিগোরাস থাকে, একটু টাফ থাকে। সো তোমার কেন তোমার রিজনটা কি যে তুমি যে অফার গুলো পাইলে আর কি, তোমার কি মনে হয়? আহ ডেনমার্ক আর সুইডেনে আমি যে জিনিসটা দেখলাম, যে ওরা স্টাডি ব্যাকগ্রাউন্ডটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। যেমন ম্যাচ খাওয়া, যে আমি এই সাবজেক্টে যাব, ইউনিভার্সিটিতে যাব, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে সেটা ম্যাচ খায় কিনা, এটা ওরা অনেক বেশি ডিপলি দেখে। যেমন আমি এর আগে যত ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি, কোথাও আমার সিলেবাস যেটা, প্রসপেক্টাস যেটা আমাদের 4 বছরের একদম ফুল কোর্স, ওইটা কোনো ইউনিভার্সিটিতে চায়নি আমার কাছে। কিন্তু ডেনমার্ক আর সুইডেনে এটা চেয়েছে। আমার কাছে মনে হয় যে ওরা এই জিনিসটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, যে আমি এই সাবজেক্টের জন্য আসলে আমি পারফেক্ট কিনা। আচ্ছা, সো তার মানে তুমি প্রত্যেকটা সাবজেক্টে অ্যাপ্লাই করছো যেগুলো তোমার সাথে রিলেটেড, মোস্ট অফ দেম সোশিওলজি, দেন তোমার। আচ্ছা, থ্যাংক ইউ প্রিয়া। সরি তোমা, তুমি কন্টিনিউ করো। আচ্ছা, যেহেতু ওই যে যেটা বললা আর কি, যে ব্যাকগ্রাউন্ডের সাথে অনেক বেশি রিলেট করতে চায় ওরা, তোমার এই ডকুমেন্টটা অ্যারেঞ্জ করতে কি কোনো প্রবলেম হয়েছিল? এই যে তোমার যে কোর্স ডেসক্রিপশন, যে ডকুমেন্টটা, ওইটার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে পারো? হ্যাঁ হ্যাঁ, এটার এক্সপিরিয়েন্স তো আসলে তোমরা ভালো করে জানো। এটা আসলে আমার অনেক কষ্ট হয়েছে। কারণ আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে মোটামুটি এখানে আমার একটা ভালো 3 বছরের গ্যাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে প্রসপেক্টাসটা আসলে আমার কাছে ছিল না। আর যেটা ছিল সেটাতে মানে অনেক বেশি আঁকাঝুঁকি ছিল, ফ্রেশ কপি ছিল না। তো সেক্ষেত্রে পরে আমি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করি, আমার এখানে হোম ইউনিভার্সিটিতে যোগাযোগ করি। তারপরে আমার ওখানে পরিচিত একজন জুনিয়র ছিল, ও গিয়ে সেটা ম্যানেজ করে। এটা আসলে আমার জন্য টাফ ছিল, যে মানে আমি যেভাবে ম্যানেজ করেছি ব্যাপারটা আসলে টাফ ছিল। তাও ভালো পেয়ে গেছি আর কি। এমনিতেই ডেডলাইন কাছাকাছি ছিল, তার মধ্যে এটা অ্যারেঞ্জ করা হ্যাঁ, অনেক একটা হ্যাসেল গিয়েছিল। ডেডলাইনও ছিল, তারপরে এটা তো মাস্ট বি দিতেই হবে, সেক্ষেত্রে একটা হ্যাসেল। আচ্ছা, তাহলে তুমি অ্যাপ্লিকেশন তো করলা হচ্ছে জানুয়ারিতে, আর তোমার অফারটা কবে আসছিল তোমার মনে আছে? রস্কিলদের তোমার অফারটা কবে আসছিল? এটা আসে রস্কিল থেকে হচ্ছে মার্চে। মার্চের 10 তারিখের পরে মনে হয় অফারটা এসেছিল আর কি। এর 17 বা এরকম ছিল, হুম 15 বা হুম। 17 তারিখের দিকে। তো তারপরে তোমার হচ্ছে মানে কি এরপর কি করছো, কিভাবে কি মানে টিউশন ফিস তারপর বা আদার্স কি কাজ ছিল? হ্যাঁ, এরপরে তো ওই যে এরপরে একটা কনফিউশন ছিল যে আসলে এটাতে কি, কারণ একবার টিউশন ফি আমরা সাবমিট করে দিলে তো আমি আর অন্য কোনো ইউনিভার্সিটিতে আমি মানে রিসেন্টলি আগাতে পারবো না, কারণ এটা যেহেতু একটা লেন্দি প্রসেস। তো সেক্ষেত্রে কিছুটা সময় আমাদের একটু টাফ সিচুয়েশন গেছে, আমার হাজবেন্ডের দুজনেরই। আম, তারপরে তো আল্লাহর রহমতে আমরা ডিসিশন নিলাম। তারপরে হচ্ছে টিউশন ফিস পাঠানোর পালা। পরে হচ্ছে যে আমরা এখানে ব্যাংকের মাধ্যমে টিউশন ফিস পাঠাই। তারপরে তো বাকি প্রসিজিওর তমাই সব করেছে। আসলে তমার ব্যাপারটা আমাকে মাস্ট বি বলতে হয়, যে আমি আসলে অন্যান্য দেশে এর আগে অ্যাপ্লাই করেছি, তো তো আর অনেক এজেন্সির সাথে আমার কাজ করা হয়েছে। ওদের একটা নির্দিষ্ট ইয়ে থাকে যে এতটার মধ্যে এতটা আমি ফোন দিব, মানে কোনো একটা ওদের একটা ইয়ে থাকতো বা হ্যাঁ, ওদের সাথে আমি বেশি কথা বলতে পারতাম না। যেমন স্বাভাবিক, আমি একটা নতুন জায়গায় যাব, সবকিছুই নতুন আমার জন্য, আমার অনেক কোয়ারিজ থাকবে, আমার হাজারটা কোয়ারিজ থাকবে। আচ্ছা, এটা এটা না হলে এটা কিভাবে হবে, ওইটা না হলে ওইটা কিভাবে হবে, এটা হলে এটা খারাপ হয়ে যাবে না তো? তো এই ব্যাপারগুলোর ব্যাপারে মানে তমা অনেক ফ্লেক্সিবল ছিল। মানে আমি ওকে অনেক জ্বালাইছি পুরাটা জার্নিতে, কিন্তু ও মাসাল্লাহ, ও একটু বিরক্ত হয় না, যেটা সত্যি কথা। একদম দিন রাত আমি ওকে জ্বালাইছি, যখনই যেটা মনে হয়েছে আমার মাথায়, যখন যে কোয়ারিজ আসছে আমি ওকে সাথে সাথে জানাইছি যে
এটা এরকম ওটা ওরকম। তো না, এটার এটা জন্য জাস্ট তোমার আমাদের প্রমিস ফুলফিল করা যে আমরা বলছি যে আমরা ফুল সাপোর্ট দিব, এবং সেটা আমরা ট্রাই করছি আর কি দেওয়ার। না, এই প্রমিসটা আসলে অনেকেই করে কিন্তু সবাই আসলে সেটা হুম। রক্ষা করে না। বাট তোমার সেটা করেছে and তোমাকে সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে তারপর তোমরা মানে টিউশন ফিটা পে করছো কবে তাহলে? তোমার টিউশন ফি পে করার ইয়েটা একটু বলো, এক্সপিরিয়েন্স ওভারঅল, যে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট খুললা তারপরে পে করলা, কেমন সময় লাগছে? হ্যাঁ, টিউশন ফিস পে করতে আসলে আমার অতটা সময় লাগে না, কারণ আমার একটা অ্যাকাউন্ট আগেই ছিল ব্র্যাক ব্যাংকে। তো হ্যাঁ, সেই অ্যাকাউন্টটার মাধ্যমে আমি টিউশন ফিসটা পাঠাতে পারি। টিউশন ফিসটা আমরা কোন মাসে পাঠিয়েছিলাম? টিউশন ফিসটা পাঠিয়েছিলাম এপ্রিলের 15 তারিখে পরে। হ্যাঁ, এপ্রিলের এপ্রিলের শেষের দিকে ছিল সম্ভবত, হ্যাঁ হ্যাঁ, এপ্রিলের শেষের 24-25 এর দিকে। ফিসটা পাঠাই। হুম। ওটা আসলে অতটা হ্যাসেল নিতে হয় নাই আমাদেরকে, এটা খুবই ইজি একটা প্রসেস ছিল আমাদের জন্য। তোমার কত ছিল তোমার টিউশন ফি ফার্স্ট সেমিস্টারের জন্য? আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য ছিল 4,500 4,450 ইউরো। বাংলাদেশি টাকায় ওটা কিরকম আসছে? 6.5 লাখ টাকা, হ্যাঁ 6.5 লাখ টাকার মতো আসছে। আর কোন ব্র্যাক ব্যাংকে তোমরা পে করছো? হ্যাঁ, ব্র্যাক ব্র্যাক ব্যাংকে। আমার আগে অ্যাকাউন্ট ছিল, তো ওদের সাথে কথা বলে জানতে পারি যে আমি এটাতেই মানে আমার টিউশন ফিসটা পাঠাতে পারবো, কোনো সমস্যা নেই। পরে ওটার মাধ্যমে পাঠাই। তাহলে আর হচ্ছে তোমার তারপরে কি ছিল, মানে এরপর থেকে এই পর্যন্ত এর মাঝে কি কি করছো? এরপরে তো সব তুমিই করে দিলাই যে আমার স্পাউসের জন্য যেটা আমরা আমি মানে আমি তোমার ইয়েতে দেখে মানে তোমার কাজের প্রতি মানে এত ডেডিকেশন দেখে যে আমরা প্ল্যান করি যে না আমাদের সবকিছুই এখানেই করাবো, ভিসা প্রসেসিং হতে নিয়ে আমার হাজবেন্ডের প্রসেসিং হতে নিয়ে সবকিছু একদম এ টু জেড। তো পরে তো আমার হাজবেন্ডের তো শুরু হয় আহ সবকিছু ফর্ম ফিল আপ করা, ওখানেও কিছু ফিস ছিল, সেগুলোও পেমেন্ট করা। হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রেও তো তোমরা অনেক হেল্প করেছো আমাদেরকে। আচ্ছা, মানে তারপর তোমার টিউশন ফির পরে তোমার হচ্ছে মানে কতদিন পর থেকে তোমার ভিসার প্রসেস শুরু করেছো, বা পেমেন্ট গুলো কবে থেকে শুরু করেছো মনে আছে তোমার? হ্যাঁ, এর মধ্যে যত ডকুমেন্টেশন ছিল, তারপর হুম ওখানে হুম। যে ওই যে ফর্ম গুলা ছিল কেস এসপি অর্ডার আইডি 1, হ্যাঁ কেস তারপর অর্ডার আমার আইডি হাজবেন্ডের যে ডকুমেন্টস গুলা যেগুলো সেগুলো সাবমিট করার পরে সবকিছু মিলিয়ে আমরা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করি হচ্ছে মেতে। মেতে এসে আমরা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করি, এটা মের 20 তারিখ আমরা হ্যাঁ সব ফাইল সব ফাইল ফাইল আমরা বিএফএসসি গিয়ে সাবমিট করে আসি আর কি। এইদিকে তোমার যেহেতু তুমি স্পাউস নিয়ে অ্যাপ্লাই করছো, হুম হুম। নোবেল তোমার অ্যাজ এ স্পাউস তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? তোমার তোমার আসলে কি 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 ডকুমেন্টস লাগছে বা তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? ভাই কোশ্চেনটা আবার করেন। তোমার তুমি যে স্পাউস তোমার স্পাউসের ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছো, তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ধরো তোমার এটা কি টাফ ছিল আহ, তুমি যখন অ্যাপ্লাই করছো, তোমার ডকুমেন্টস ওয়াইজ তোমার তুমি হ্যালো বলো। Yeah, it's your Kalamana, yes. He's Amma's sister, that's right. Okay. He's not here now. He's not here. He's playing. Do you want to say another Kalamani there? Do you want to say hello? Do you want to say hello? All right. So you go for garden. I'm coming. I'm coming in 5 minutes. Yeah, that's right. Yes, I'm coming in 5 minutes. Yeah. Yeah. No, Noble, give me a second, please. Okay. জি হ্যাঁ নোবেল, সরি, তুমি কন্টিনিউ করো যে তোমার এক্সপিরিয়েন্সটার যে কেমন ছিল কি। আমার এক্সপিরিয়েন্সটা আসলে অতটাও মানে কঠিন ছিল না, কারণ আমার আসলে তমা হলো আমার স্কুলমেট। তো ওই ক্ষেত্রে আমার অনেকটা মানে পথই তোমা সহজ করে দিছে, যে আমার যত কাগজপাতি যত কিছু আছে সবকিছু তোমাই হ্যান্ডেল করছে সবকিছু সুন্দরভাবে। আবার আমাদের যত ফিজ আছে সবকিছুই এই যে অ্যাংলিয়া ওভারসিজ এর যে মানে কর্ণধার শাহিন ভাই খুব স্মুথ ভাবে আমাদের সবকিছু হেল্প করছে। কারণ উনি না থাকলে অথবা আমার একটু প্যারা নিতে হইতো মানে সবগুলো ফিজ দিতে, কারণ আমাদের যে কারেন্সি টাকার হতে ইউরো, তো আমাদের কাছে সবসময় সব কার্ড অ্যাভেলেবেল ছিল না যেগুলোতে আমরা
মানে জিনিসগুলো আমরা খুব মানে ইজি ভাবে নিতে পারি সবকিছু, কিন্তু শাহিন ভাইয়ের জন্য আমরা সবকিছু ফিজ গুলো টাইম মতো সবকিছু দিতে পারছি। ভিসা ফিজ, কেস অর্ডার আইডির যে ফিজ আছে সবগুলো আমরা দিতে পারছি, সুন্দরভাবে দিতে পারছি। আর তমা আমার যত কাগজপাতি আছে সবকিছু সুন্দরভাবে সে নিচে হ্যান্ড ওভার করছে, সবকিছু নিচে সবকিছু জমা দিছে। আমাদের যে S21 ফর্মের যেই যত কিছু আছে, যাবতীয় যত কাজ আছে সব তমাই সুন্দরভাবে করে দিছে। তো আমার এতটা হেজাল নিতে হয় নাই। তো থ্যাংকস টু তমা। তোমার জন্য আজকে সত্যি কথাই মানে আমরা দুজনেই অনেক বেশি মানে হ্যাপি যে আমরা একটা জায়গায় গেছি। মানে আমরা এই পর্যন্ত অনেক কিছু অনেকভাবে অনেক জায়গায় গেছি, অনেকে অনেক কিছু আমাদের বলছে, অনেকে অনেক আশা দিচ্ছে, অনেক কিছু বলছে, কিন্তু আসলেই মানে কেউই ওইটা দিতে পারে নাই যেটা তমা, শাহিন ভাই, যারাই আমাদের জন্য কাজ করছে। তো আমরা মানে খুবই মানে গ্রেটফুল। মানে আমরা আসলে একজন মানে ভালো মানুষের কাছে, বলে না ভালো মানুষের কাছে গেলে আসলে জিনিসটা হয়। তো এইটাই আমরা আসলে যাইতে দুজনেই আমরা মানে এত স্ট্রাগলের পরে দুজনে যে যাইতে পারছি, ওইটাই আমরা অনেক বেশি খুশি। তো আমরাও অফকোর্স। happy। আমরাও হ্যাঁ, সেজন্য তো হ্যাপি, এটা আমাদের পার্ট অফ ওয়ার্ক ছিল। আমরা হ্যাপি যে হ্যাঁ তোমার যেটা যেটা প্ল্যান ছিল, যেটা ইচ্ছা ছিল সেটা ফুলফিল হচ্ছে। হ্যাঁ ভাইয়া এখন থ্যাংক ইউ নোভেল ফর ইউর গুড ওয়ার্ডস। তোমার আহ, তোমার জন্য যে ডকুমেন্টস ছিল, তোমার তোমার কি মনে আছে যে মানে কি কি ডকুমেন্টস তোমার জন্য লাগছে, আমার যদি জন্য রাফলি মনে থাকে? আমি বলি, আমার জন্য প্রথমেই ডেনমার্কের একটা জিনিস হলো যে ওদের যারা স্পাউসের জন্য শুধু ব্যাংকে টাকা দেখানো লাগে। তো প্রথমেই আমার ওয়াইফের অ্যাকাউন্টে আমরা টাকা, আমার জন্য টাকা রাখছি, যেটা মানে প্রথমেই রেখে দিছি। দেন স্পাউসের জন্য লাগে হলো ওদের মেরিট সার্টিফিকেটের ইংলিশ কপি, নিকান আমার বাংলা কপি প্লাস ইংলিশ যে কপি দুইটাই, এগুলা সবগুলারই নোটারি করতে হয়। এরপরে আমাদের আমার আমার পাসপোর্ট কপি, এতটুকু। আর তো এরপরে কিছু লাগে না। আর হ্যাঁ, অবশ্যই আমাদের বিয়ের ছবিগুলো আমরা সাবমিট করছিলাম ওই দিন বিএফএস এ। তোমার ফিস কেমন লাগছে? তোমার তোমার যে কেস অর্ডার আইডি বললা, কেস অর্ডার দেন আইডিতে আমাদের আমার খরচ গেছিল সম্ভবত 42,600 টাকা, আমার যতটুকু মনে আছে বাংলা টাকায় 42,600 টাকা এতটুকু ছিল। আর এম্বাসি ফি সম্ভবত আমাদের দুইজনেরই ছিল 1,58,000 টাকার মতো, আমার দুইজনের। এটা দুইজনেরই ছিল আমাদের, ইন্ডিভিজুয়াল না, এটা দুইজনেরই ছিল। আচ্ছা, তার মানে তোমার এটা কি একই অ্যামাউন্টও তো একই মনে হয় নাকি স্পাউস? হ্যাঁ, স্পাউস মানে ভিসার যে এম্বাসির যে ফিটা ওটা সেম, দুজনেরই সেম। ওই আচ্ছা, 1,58,000-এ হাফ হাফ করে নিলে যত হয় আর কি। বাট কেস অর্ডার আইডিটা ডিফারেন্ট ছিল, কেস হ্যাঁ, অর্ডার আইডি কেস অর্ডার ডিফারেন্ট ছিল। একজনের সম্ভবত ছিল 41,300 টাকা, আরেকজনের সম্ভবত 42,000 টাকা। আমারটা একটু বেশি ছিল। হাউসের একটু বেশি। স্পাউসের একটু বেশি। তোমার যেটা তোমার স্টুডেন্টসরা ইউজুয়ালি জানতে চায় তাদের টোটাল কস্টিং কত কত যায় আর কি। তোমার পারপাসে কত কস্টিং গেছে নোভেল তোমার অ্যাজ এ স্পাউস, তোমার কি রাফলি মনে আছে? অ্যাজ এ স্পাউস আমার এখন পর্যন্ত শুধু শুধু আমার এখন পর্যন্ত খরচ হয়েছে যে কেস অর্ডার আইডিটা, এম্বাসি ভিসার জন্য যে ম্যাসিভিটা জমা দিছে ওইটা, আর আমরা যে এখন যে প্লেনের টিকিট কাটছি ওইটাই আপাতত আমাদের। আচ্ছা, ওই যে অ্যামাউন্টটা যেটা রাখছি ওইটাই। একটা ছিল এই amount- আরেকটা পে করছিলি না, ওই যে বিএফএস এ গিয়ে একটা ফি পে করছিলি না, আচ্ছা, ওটাও তো। বিএফএস গিয়ে শুধু একটা ওদের চার্জ থাকে একটা নর্মালি, হ্যাঁ ওই হ্যাঁ, যে ওদের প্রসেসিং যে চার্জটা ওইটা ছিল 4,000-4,000-এর মতোই, এতটুকু আর বেশি ছিল না দুজনেরই। এটা দুজনের দুজনের একসাথে 4,000 ছিল। একসাথে ছিল, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর এখন পর্যন্ত আমার তো আর কোনো কস্টিং নেই, শুধু ওই আমার ওয়াইফের যে ব্যাংক ফিস। ভার্সিটি হ্যাঁ ফিটা ব্যাংক। দিলাম। আর ব্যাংক স্টেটমেন্টে যেটা, এটা তো আমরা নিজেদের টাকা রেখেছি, আবার ওইটা উঠাই ফেলছি। ওইটা তো আর কত ওইটা দেখাইতে হয়েছে? ওইটা 17 লাখ টাকা দেখাচ্ছি আমরা। আর কত দিনের ম্যাচুরিটি দেখাইছিলি তো? আমরা দেখাইছিলাম 30 দিনের, 1 মাসের। আচ্ছা, এদিকে তোমাদের দুজনেরই কি কোনো ইন্টারভিউ হয়েছিল ভিসার জন্য? না, আমাদের কোনো ইন্টারভিউ হয় নাই। আমরা যখন বিএফএস এ গেছি আমাদের দুজনের টোকেনে একসাথে কাটা হয়েছে। তারপর যখন আমাদের ডাকা হয়েছে, আমার ওয়াইফে গেছে, আমার ওয়াইফ যাওয়ার পরে ওই একসাথে দুজনের ফাইলটা একসাথে নেওয়া হয়েছে, একসাথে একই খামে ওরা মানে সিল আপ করে ওরা রেখে দিছে। আচ্ছা, কতদিন তোমাদের লাগলো তাহলে ভিসা তোমরা যখন সাবমিট আমাদের করলা? আমরা সাবমিট করেছিলাম মেয়ের 20 তারিখ। আর আলহামদুলিল্লাহ আমার চলে আসছে। নৌফি আমাদের একসাথে আসছে, নৌফি আসছে
জুনের 18 তারিখ নফি আসছিল, আর আমি পাসপোর্ট কালেক্ট করছিলাম জুনের 22 তারিখ, আর আমার ওয়াইফ পাসপোর্ট কালেক্ট করছে হলো আপনার জুলাই 3 তারিখ। এটার এক্সপেরিয়েন্সটা একটু হ্যাঁ, আমাদের শেয়ার এখানে করো, আমার এটার একটু কি ছিল? একটু ফানি এক্সপিরিয়েন্স আছে, মানে ফানি বলতে এটা আসলে মানে এটা মনে হয় না পৃথিবীতে এরকম কারো এ পর্যন্ত হয়েছে, আমার মনে হয় না, আমি এখন পর্যন্ত পাইনি। আমি চ্যাট জিপিটির অনেক জিজ্ঞেস করছি যে এরকম কোনো কেস আছে কিনা, বলছে না এখন পর্যন্ত মনে হয় ওরা দেখে নাই। মানে এই জিনিসটা এরকম হয়েছে, আমাদের নফি একসাথে আসছে এজ এ স্পাউস, আমার আমার ভিসা হওয়ার কথা ছিল পরে, বাট আমার ভিসা হয়ে গেছে আগে। আমার পাসপোর্টের কালেকশন আমি আগে করে ফেলছি। এখন ওই এই যে আমি যে 22 তারিখ পাসপোর্ট কালেকশন করছি, আমি হয়তো ভাবছি যে ওদের কোনো এরর আছে, যে আমাদের হয়তো পাসপোর্ট দুইটা একসাথে আছে, পরে আমাদের মেলও আসে নাই, কোনো কিছু আসে না, গিয়ে দেখি শুধু আমার পাসপোর্ট আসছে। পরে তো আমার ওয়াইফ অনেক টেনসড হয়ে গেছে, কেন তোমার আগে আসলো কেন, আমি অ্যাপ্লিকেন্ট, আমার এখন আসে নাই, তোমার চলে আসছে কেন। তো আমাদের যে এই যে 22 তারিখের পরে যে 3 তারিখ, এই 10 দিন আমাদের মধ্যে আসলে কি যে গেছে আমরা নিজেরা মানে বুঝতে পারবো না কাউরে। আমরা কত ধরনের কত মানুষকে কত জায়গায় কত কিছু জিজ্ঞেস করছি, ফেসবুকে বিভিন্ন গ্রুপে অনেক কিছু অনেকভাবে অনেকে জিজ্ঞেস করছে, আসলে এটার প্রপার আনসার কেউ দিতে পারেনি। বাট ওইটা সবাই বলতেছে যে যেহেতু স্পাউসের হয়েছে, দ্যাটস ইট, মানে যে এটা যে অ্যাপ্লিকেন্ট মেইন অ্যাপ্লিকেন্ট ও হচ্ছে দেখেই আমার হয়েছে। তো হয়তোবা ওদের কোনো এরর ছিল, এই জন্য হয়তোবা আমাদের মানে পাসপোর্ট আগে পরে হয়েছে। সো ইভেন তোমার, আমরাও ওয়ারিড ছিলাম এটা নিয়ে। হ্যাঁ ভাইয়া বলো। অফকোর্স তোমার লজিক্যালি তোমার যেহেতু আগে তুমি পাসপোর্ট কালেক্ট করছো, প্রিয়ারটা তো অফকোর্স হয়েছে, বাট এটার তারা হয়তো তোমার নিউজটা দিতে দেরি করছে আর কি। সো এখন তোমরা কি রেডি? তোমার প্লেন টিকিট কেটে ফেলছো? জি জি, আমরা অগাস্টের 21 তারিখের প্লেন টিকিট কাটছি। অগাস্টের তোমার 21, আচ্ছা। তার মানে তোমাদের কাছে এনাফ সময় আছে। জি। আম, তোমরা অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ হ্যাঁ, করছো? এখন এখন পর্যন্ত আমার অ্যাকোমোডেশন হয় নাই, আমরা অ্যাপ্লাই করছি, ওদের যে সাইট গুলো আছে এগুলাতে অ্যাপ্লাই করছি। এস.ডট.ডি.কে আছে, কে.কে.আই.কে আছে, ওইগুলাতে অ্যাপ্লাই করে রাখছি এখন পর্যন্ত। ওরা অফার করে না এখন পর্যন্ত। সিরিয়ালে অনেক অনেকখানি আগে আসছি, বাট হয়তো বা ওরা এর মধ্যেই দিয়ে দিবে হয়তো বা। আচ্ছা, তো এবং এগুলোর জন্য তোমাদের কোনো ফিজ লাগছে না, এখন অ্যাকোমোডেশনের জন্য? এগুলোর জন্য কোনো ফিজ লাগে না, এগুলোর জন্য কোনো ফিজ লাগে না। যদি আমাদের তারা ভাষা অফার করে, যদি ওখানে কোনো ডিপোজিট থাকে আর যে অগ্রিম দিতে হয়, অ্যাডভান্স যেটা দিতে হয়, ওইগুলা জাস্ট তখন ওরাই বলবে যে কখন পাঠাতে হবে, এর আগে কোনো টাকা পয়সা দিতে হবে। আচ্ছা আচ্ছা, যদি তোমাদের ফিক্স হয়, আচ্ছা, সাউন্ডস গুড। প্রিয়া, তোমরা এজ এ স্টুডেন্ট তুমি আম, যারা অ্যাপ্লাই করবে, নতুন স্টুডেন্টস যারা করতে চায় পরবর্তীতে ডেনমার্কে, সো ওভারঅল তোমার কি সাজেশনস তুমি দিতে চাও? সাজেশন বলতে অবশ্যই ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে একটু মানে কেয়ারফুল থাকতে হবে সবাইকে। কারণ আমি অনেকগুলো গ্রুপে আমি অ্যাড আছি, দেখেছি একটু অনেকেই হচ্ছে মানে এজেন্সির ইয়েতে পড়ে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। ওরা অনেকেই দেখি যে কমেন্ট সেকশনে গেলে দেখা যায় ওরা অনেকেই জিনিসটা জানেও না বোঝেও না, কিন্তু ওই যে এজেন্সির ফাঁদে পড়ে দেখা যায় কি ওরা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, যেগুলোতে এখন অনেক রুলস এন্ড রেগুলেশন অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমি অবশ্যই সাজেস্ট করবো যে আগে নিজে জেনে বুঝে মানে রিসার্চ করে নেওয়ার জন্য যে এক্সাক্ট কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে যাবে, ওখানে গেলে আমার কি কি সুবিধা হবে, এগুলো আগে থেকে আসলে জেনে যেতে হবে। আমি এটাই সাজেস্ট করবো আর কি, ফার্স্ট অফ অল। আচ্ছা, থ্যাংক ইউ। সো হোপফুলি যারা দেখবে তারা তোমার সাজেশনস সিরিয়াসলি নিবে। তোমার সো তোমার at the situations, তোমার at this stage, thank you so much for joining the interview or sharing your experience. তোমাদের অফকোর্স এটা তো শুরু মনে হয়, নতুন জার্নি, নতুন জার্নি শুরু। আম, কারণ ভিসা, আমি সবাইকে বলি যারা ভিসা পায় ইউজুয়ালি তাদের অ্যাপারেন্টলি মনে হয় যে না আমি, মানে অ্যাপারেন্টলি অফকোর্স ইজ এ গুড নিউজ, বাট অ্যাট দ্য সেম টাইম এটা অ্যাকনোলেজ করতে হয় আর কি, যেটাই আমাদের শুরু। কারণ নতুন নতুন দেশে নতুন করে শুরু করতে হয় অনেক কিছু। একদম সবকিছুই সো নতুন করে শুরু করতে হয়। এক্স্যাক্টলি, সো তোমার এটার জন্য ভেরি গুড প্রিপারেশন রাখতে হয়। যারা অলরেডি আছে তোমার পরিচিত, তোমাদের ফ্রেন্ডস আছে, সো কিছু জিনিস তোমরা অফকোর্স তাদের সাথে ডিসকাস করে তারা কি করছে এই সিচুয়েশনে, তোমরা করতেছো অফকোর্স, বা আমি যে জানি, সো ওইটা প্রিপারেশন রাখো আর কি।
সবকিছু মোস্ট ইম্পর্টেন্টলি যে যে রিজনে যাচ্ছ তোমার স্টাডি, এটা যদি তুমি ভালো করে কমপ্লিট করতে পারো, আই বিলিভ যে তোমার তোমার যে ফিউচার ড্রিম তুমি যেটা করতে চাও, তোমার এটা হইলো কাইন্ড অফ তোমার গ্রাউন্ড আর কি। তোমার স্টাডিটা তুমি যত ভালো করে এটা শেষ করতে পারবা, এট দ্য সেম টাইম তাদের ইউনিভার্সিটি যে ওয়ার্ক ইন্টার্নশিপ বা ওয়ার্ক প্লেসমেন্ট এগুলা ইউজ করা ট্রাই করো। ইভেন সবসময় তোমার যারা টিচার আছে, সুপারভাইজার আছে, অলওয়েজ ট্রাই টু বি কানেক্টেড উইথ দেম। হ্যাঁ, এটা তোমার তোমার তো তোমার তোমার অনেক হেল্প করবে আর কি তোমার এই তোমার জবের জন্য। আফটার 2 ইয়ার্স তুমি যখন জবের জন্য অ্যাপ্লাই করবা, তোমার এই 2 ইয়ার্স ছিল তোমার তোমার জন্য ইম্পর্টেন্ট সময় আর কি, যে যেটা তুমি সবচেয়ে বেশি কাজে লাগাইতে পারো। সো অনেকে হয়তো যেটা করে ইনিশিয়ালি, অফকোর্স ফাইন্যান্সিয়াল কিছু রিজন থাকে, কাজে বেশি সময় দেয়। বাট যেহেতু এখন তোমরা দুইজন আছো, নোবেলের তো ফুল টাইম কাজ করার রাইট থাকে, সো সে হয়তো ওইদিকে তোমারও সাপোর্ট করতে পারবে। প্লাস তোমাদের দুইজনেরই তোমাদের যে স্টে টাইম ইন ডেনমার্ক। সো অ্যাগেন ওই সময়টারে তোমরা প্রায়োরিটি দিও আর কি, নেক্সট 2 ইয়ার্স, সেপ্টেম্বর টু আনটিল 2027 আই থিঙ্ক। এনিথিং এলস তোমাদের তরফ থেকে কিছু অ্যাড করতে চাও বা তোমা? ভাইয়াকে অনেক থ্যাঙ্কস ভাইয়ার ভ্যালুয়েবল অ্যাডভাইসের জন্য। আর ভাইয়ের সাথে যদিও আমার সরাসরি কথা হয়নি এর আগে, কিন্তু তোমার থ্রুতে ভাইয়ের সাথে কাজ করা হয়েছে আর কি। তো আজকে ভাইয়ের সাথে সরাসরি কথা বলে অনেক ভালো লাগলো। এতটুকুই। সেম হেয়ার প্রিয়া, নোবেলের সাথে আমার ফোনে কথা হয়েছে এর আগে, অফকোর্স দেখা দেখি হয়েছে, বাট আমার মনে হয় না ওইভাবে আমাদের কথা হয়েছে। গুড টু সি ইউ অ্যান্ড কংগ্রেচুলেশনস অ্যাগেন। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন আমাদের জন্য। অফকোর্স অফকোর্স, ঠিক আছে তাহলে নাকি? হ্যাঁ ঠিক ওকে ওকে ওকে, বাই। ইনশাআল্লাহ ভাই আমি ঘুরতে আসবো ভাই আপনাদের ওইখানে। ডেফিনেটলি ডেফিনেটলি। ওকে ওকে, বাই ফর নাও দেন। আল্লাহ হাফেজ। ওকে।